When state prioritize its prestige over its people, technology does not just fail, it becomes the weapon against the very citizen it was built to serve for. Hello and welcome to Rise Eyes YouTube channel. আমি দেবব্রত সাহা, and in today's session of editorial explain আমরা চার্নোবিল ডিজাস্টারের ব্যাপারে পড়ব। তো চার্নোবিল ডিজাস্টার যে পড়তে হতো নেক্সট প্রশ্ন কি করে জানতে পারলাম, কেন কি আজকের হিন্দু আর্টিকেলে আপনাদেরকে বলে দেওয়া হয়েছিল এই আর্টিকেলটা পড়ার জন্য 40 years since the disaster। যদি পড়ি এটা কোথায় হেল্প করবে, এটা আমাদেরকে ইউপিএসসি জিএস পেপার 4 এথিক্সে কিন্তু খুব হেল্প করবে এরকম একটা কেস স্টাডি। তো যদি প্রশ্ন হয় কোন বেসিসে প্রশ্ন হবে, আমরা সবসময় জানি এথিক্সের পেপার দুটো সেকশনে ভাগ করা থাকে, সেকশন এ অ্যান্ড সেকশন বি। সেকশন বি যেখানটায় প্রত্যেকটা প্রশ্ন 20 নম্বরের থাকে, সেখানটায় কেস স্টাডিজ রিলেটেড প্রশ্ন থাকে। তো আমরা এর জন্য তো একটা মডেল প্রশ্ন দেখবই সেকশন এ, যেখানটায় এমনি 10 নম্বরের প্রশ্ন থাকে। আমরা কেস স্টাডির জন্য যদি প্রশ্ন আসে সেরকম করেও কি করে ডিল করব সেটাও দেখব। যদি প্রশ্নটা আমরা দেখি, যদি সেকশন এর জন্য আমরা পড়ি, সেম কন্টেন্ট থেকে অ্যান্সার যদি বের করতে হয় সেটাও আমি দেখাবো কিরকম করে আমরা এই মডেল প্রশ্নটাকে দেখতে পারি। প্রশ্নটা কি বলছে? প্রশ্নটা বলছে ভেরাসিটি অ্যান্ড ট্রান্সপারেন্সি আর নট মেরিলি মোরাল ভার্চুস but pragmatic necessities in crisis governance. Analyze this statement by contrasting the duty of care and institutional secrecy as seen in the major industrial disaster like Chernobyl. GS 4, 10 marks, 150 words. আর যদি কেস স্টাডিতে প্রশ্ন আসে তবে আপনারা আশা করতে পারবেন, ধরুন এরকম একটা আপনাকে কেস স্টাডি দিয়ে দিল, কেস স্টাডি দিয়ে এর এথিক্যাল ডাইমেনশনসগুলো আপনাদেরকে কোথাও না কোথাও দেখতে ডিসকভার করতে বলে। তো আমরা দুটো ক্ষেত্রেই যদি এরকম প্রশ্ন আসে তবেও আমাদের এই কন্টেন্টটা ওটাকে কাটার করতে ওয়েল ইকুইপড। ইভেন ইফ যদি কেস স্টাডিজ আসে ঠিক এরকম একটা প্যারাগ্রাফ দিয়ে তারপরে 3টে প্রশ্ন দিয়ে দিল, তবেও কিন্তু আমাদের কন্টেন্টটা সেটাকে কাটার করতে ওয়েল ইকুইপড, এতটাই ওয়েল রিসার্চ করে আমাদের টিম বানিয়েছে। তো চলুন শুরু করি ইন্ট্রোডাকশন দিয়ে। তো ইন্ট্রোডাকশনে একটা ফেয়ার আইডিয়া নিয়ে নিচ্ছি, যেটা আর্টিকেলেও বলা ছিল। এটা বলছে যে the Chernobyl disaster remains one of the most defining technological catastrophe of 20th century. Despite other industrial disaster causing comparable or ever greater immediate losses of life, Chernobyl continues to occupy a unique space in global memory. And why Chernobyl occupies a unique space in global memory, that we will see in just a few moments. It is not merely an event but an enduring narrative, one that intervenes technological failure, state secrecy, human suffering, and complex relation between power and truth. এই ওয়ার্ডগুলো কিন্তু সবগুলোই কোথাও না কোথাও আমাদের এথিক্যাল ডাইমেনশন বা ডিলেমার সাথে কিন্তু রিলেটেড। ওয়্যার উই সি টেকনোলজিক্যাল ফেলিয়ার্স, যেখানটা আমরা সেফটি ভার্সেস স্পিড দেখব, স্টেট সিক্রেসি দেখব যে কোনটা বেশি ইম্পর্টেন্ট, হিউম্যান ডিগনিটি নাকি আমাদের সেট সিক্রেসি। আমরা সেখানটায় হিউম্যান সাফারিং দেখব, যে আলটিমেটলি ফিলোসফিক্যাল আইডিয়া কি হিউম্যান সাফারিং এর পেছনে কোনো মরাল গ্রাউন্ড আছে, অ্যাট লাস্ট এর মাঝখানে যে একটা কমপ্লেক্স রিলেশন বিটুইন দি ট্রুথ অ্যান্ড দি পাওয়ার, সেটাও আমরা দেখব। আর 4 decades লেটার, কেন কি 40 বছর 26তেই হতে যাচ্ছে, তো ইট পারসিস্টেন্ট কশনারি টেল আর তার ফিউচার প্রসপেক্টিভ টু লিমিট দি টেকনোলজিক্যাল অ্যাম্বিশন অফ humanity, I would say. তো ইন্ট্রোডাকশন ইজ ডান। কেস স্টাডি পড়ার জন্য বা এই কন্টেন্টে ফার্দার যাওয়ার জন্য আমাদের কিছু বেসিক ব্যাকগ্রাউন্ড জেনে নেওয়া খুব দরকার। আমি জানি আপনারা ম্যাক্সিমাম লোকেরা জানেন, তবুও আমি তাদের জন্য বলতে চাই যাদের একটু ক্লিয়ার আইডিয়া নেই, তাদের জন্য একটা গ্লিমস ইন দি ফর্ম অফ, যারা যারা জানেন তাদের জন্য একটা কেস স্টাডি হয়ে গেল, আর যারা যারা না জানছেন তাদের জন্য একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেল।
So Chernobyl disaster, to be very precise, began on 26th of April 1986 when the flawed safety test at reactor number 4 caused a catastrophic explosion and massive radioactive release. এই 26 এপ্রিল 1986-এ যেখানটায় একটা 4 নম্বর রিয়াক্টর সেটা সেফটি রিজনসের জন্য এক্সপ্লোশন হয়েছে, আর তার ভেতরে যে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট ছিল সেটা কোথাও না কোথাও বেরিয়ে গেছে। তো এইটা এর ব্যাপারে এর ভেতরে না জেনেই কিছু ফায়ার ফাইটার্সরা আর প্ল্যান্ট ওয়ার্কার্সরা নর্মালি রেসপন্ড করেছে টু দি নর্মাল ফায়ার, কিন্তু তার মধ্যে যে ম্যাসিভ রেডিও অ্যাক্টিভ রিয়াক্টর ছিল সেটা কিন্তু তারা অবগত ছিল না তার সাথে। সেটা কি কোথাও না কোথাও এক্সপোজিং টু লিথাল রেডিয়েশন, তাদের রেডিয়েশন হয়েছে। আর উইদিন আওয়ার্স আমরা দেখতে পেরেছি অ্যাকাউট রেডিয়েশন সিকনেস কিন্তু পুরো শহরে ছড়িয়ে গেছে, সেভারাল ডেথস উইদিন উইক। আর নিয়ার বাই যে সিটি পিপ্রিয়াত ছিল সেটাও এভ্যাকুয়েট করা হয়েছে অনেকটা পরে, যেটা কি পরের দিকে ঘোস্ট টাউন হয়ে। এই ইনসিডেন্টটা কোথাও না কোথাও একটা লং টার্ম এনভায়রনমেন্টাল আর হিউম্যানিটেরিয়ান ক্রাইসিসের কথা পয়েন্ট আউট করছে উইথ লং লাস্টিং গ্লোবাল কনসিকুয়েন্স। আর স্পেশালি কোন সময়? সেই সময় যেখানটা হিউম্যান অ্যাম্বিশন ইজ রিচিং ইটস নিউ পিক। এভরি ডে আমরা কিন্তু নতুন না নতুন কোনো ডেভেলপমেন্ট করছি। তো আজকে এথিক্যাল পার্সপেক্টিভ বা এথিক্সের স্টাডিটা এটাই নিয়েই যে কোথাও না কোথাও যাতে এই অ্যাম্বিশনটাকে ফলো করতে গিয়ে আমরা আমাদের আবার কোর সেফটি বা কোর ফিলোসফিক্যাল আইডিয়াসগুলো যদি ভুলে না যাই, সেটাই আজকের আর্টিকেলটা। কেস স্টাডি পেয়ে গেলেন আপনারা। এরপরে আমরা যখন একটা ক্লাসিক অ্যান্সার করি কেস স্টাডির, সবাই প্রথমে আমরা চেষ্টা করি যে স্টেক হোল্ডারদেরকে মেনশন করে দেওয়া আর তার সাথে কি কি এথিক্যাল ডিলেমাস অ্যাসোসিয়েটেড আছে। দো এই আর্টিকেলে আমরা টোটাল পুরো ফিলোসফিক্যাল প্রসপেক্ট নিয়েই ডিল করব, কিন্তু স্পেসিফিক্যালি এখানটায় যে স্টেক হোল্ডার্সরা আছে, আপনারা যখন অ্যান্সার রাইটিং করেন আপনারা জানেন যে স্টেক হোল্ডার মেনশন করা কিন্তু খুব দরকার এথিক্সের অ্যান্সার রাইটিংয়ে। তো সেখানটাই প্রথমে আমরা কিছু স্টেক হোল্ডার্সদের আর তাদের কি এথিক্যাল ডিলেমাস কি কি আছে সেগুলো আমরা দেখে নিই। তো প্রথম স্টেক হোল্ডার উড বি দি সিটিজেন ইটসেলফ, বি ইট দি পিপ্রিয়াত অর দি সারাউন্ডিং রিজন, যেখানটায় কি কি ডিলেমা ওদের অসুবিধা হচ্ছে, আইডিয়া এথিক্যাল ডিলেমাস। সবার প্রথমে দ্য রাইট টু লাইফ ইজ বিন ভায়োলেটেড। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম আমরা এটাও জানি যে রাইট টু ইনফরমেশনও খুব ভায়োলেট হচ্ছে, কেন কি অনেক পরে সেটার ব্যাপারে তারা জানতে পেরেছিল। কেন সেটাও আমরা পরে দেখব। তার সাথে যে আমাদের যে একটা কমন সোশ্যাল কন্ট্রাক্ট আছে যেখানটায় বলছে যে এটা আমাদের বেনিফিশিয়ারি, আমরা নিজেদের লিবার্টিটা স্টেটকে হ্যান্ড ওভার করেছি। আর এইটা আমাদের একটা এই রকমের রাইট পাওয়া আমাদের একদম বেসিক রাইট, যেখানটায় আমাদেরকে সেভ করা হবে, বেসিক সিকিউরিটি প্রোভাইড করা হবে। তো সেট যখন কোথাও না কোথাও এইটা ফেল করে, এটা ব্রিচ করে, ইট ইজ আ ফান্ডামেন্টাল ব্রিচ অফ দি কন্ট্রাক্ট ইটসেলফ। হুইচ কন্ট্রাক্ট? সোশ্যাল কন্ট্রাক্ট। তার সাথে আনউইটিং ভিকটিমসও ক্রিয়েট হয় এই রকমের স্টেট ফেলিয়ার্স থেকে। দি সেকেন্ড আমরা দেখেছিলাম কিছু ফায়ার ফাইটার্সরা গেছিল উইদাউট নোয়িং যে এর মধ্যে নিউক্লিয়ার রেডিয়েশন আছে, অ্যান্ড লিকুইডেটার্স যারা ওইখানটায় ওয়ার্কার্সরা ছিল। তো এটা কোথাও না কোথাও অকুপেশনাল এথিক্স আর প্রিন্সিপাল অফ ইনফর্মড কনসেন্টের উপরেও কিন্তু প্রশ্ন তুলছে যে যখন তারা এই রকমের ডিউটি করতে যাচ্ছে, তো ইট ইজ স্টেট যখন এই রকমের ফ্যাক্ট আগে থেকে ডিসক্লোজ করছে না, এটা কোথাও না কোথাও মোরাল এজেন্সিতে ফেল করছে। আর সেকেন্ডলি যেই ওয়ার্কটা ফায়ার ফাইটার্সরা করছে সেটা সুপার ডেরিগেটিভ কন্ডাক্ট, অ্যাক্টিং বিয়ন্ড দেয়ার কল ডিউটি। তো সেখানটায় দাঁড়িয়ে স্টেট কিন্তু কোথাও না কোথাও রেসিপ্রোকাল যে অব্লিগেশন ছিল তাদের প্রতি, কেন কি তারা তো সুপার ডেরিগেটরি কন্ডাক্ট করেছে যেখানটায় তারা কল ডিউটির থেকে বাইরে গিয়ে করেছে। স্টেটকেও ইকুইভ্যালেন্ট একটা এথিক্যাল প্রসপেক্টিভ বা এথিক্যাল কন্ডাক্ট শো করা উচিত ছিল, যেটা স্টেট ফেল করেছে শো করতে। দি থার্ড পার্ট আমরা যদি দেখি এখানটায় কিন্তু সায়েন্টিস্ট আর ইঞ্জিনিয়ার্সরাও স্পেশালি দি টেকনোক্র্যাটসরা কিন্তু খুব এর সাথে ইনভলভ। কেন কি আমরা ইন্ট্রোডাকশনে পড়েছিলাম যে ফোর্থ নাম্বার সেটা কিন্তু ফেল করেছিল সেফটির জন্য। তো এখানটায় প্রফেশনাল ইন্টিগ্রিটি আর ইনস্টিটিউশনাল লয়্যালটি এর সাথে কিন্তু একটা ক্ল্যাশ দেখতে পাচ্ছি, যেখানটায় কোনটা বেশি ইম্পর্টেন্ট। আরেকটা কগনিটিভ ডিসোনেন্স আমরা দেখতে পাচ্ছি যে ইভেন আফটার নোয়িং দি ফ্যাক্ট যে এই জিনিস হতে পারে,
তারা এই রকমের কেন আইডিয়াটাকে পরিষ্কার করে জানায়নি? ইনস্টিটিউশনের প্রতি কেন লয়াল থেকেছিল? তাদের তো কিছু প্রফেশনাল ইন্টিগ্রিটিও আছে। এই এথিক্যালের সাথে তারা অনেকটা জড়িত। তারা এম্পিরিক্যাল ট্রুথের উপরেই গেছে। তারা কোথাও না কোথাও পরিষ্কার কথাটা কিন্তু বলেনি। তার সাথে এইটা বারবার দেখাচ্ছে যে বিউরোক্রেসি এট দি এন্ড অফ দি ডে এরা তো সবাই একটা বিউরোক্র্যাটস। এরা কি ভ্যালু নিউট্রাল হয়ে যাচ্ছে? এরা কি হিউম্যান লাইফের আসল মর্মটা বুঝতে পারছে না? বিকামিং কগস ইন দি মেশিনারি, a merry cog. The fourth, the political leadership itself, যারা ডিসিশন বানিয়েছে। এখানটায় কি এথিক্যাল কনসার্নস কি আসছে? উই সি অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি অ্যান্ড প্রবিটি, যেখানটায় দেয়ার স্টেক ইন লেজিটিমেসি অফ গভর্নেন্স ইজ অ্যাট অ্যাটমোস্ট ইম্পর্টেন্স, ওয়ার দে ফেস দি কনফ্লিক্ট বিটুইন ন্যাশনাল ইমেজ, যেখানটা তারা ন্যাশনাল, আমি ইন্ট্রোডাক্টরি লাইনেই কথাটা বলেছিলাম যে তারা নিজেদের প্রেস্টিজের কে বেশি ইম্পর্টেন্স দিয়েছে ওভার ইটস সিটিজেন। তো তারা এই রকমের যে ফেলিয়ারটা আগের থেকে না বলে দিয়ে ইনফর্মড সিটিজেন না করে তারা নিজেদের ইমেজ বাঁচানোর চেষ্টা করেছে রাদার দ্যান পাবলিক সেফটি, যেটা কি অল্ট্রুইজম হতো, যেটা কোথাও না কোথাও আইডিওলজিক্যাল ইগোইজম বারবার পয়েন্ট আউট করছে। আবার ভ্যারাসিটি দি ট্রুথফুলনেস, সেটাকে যখন মোরাল যেই ভার্চিউটাকে সেটা যখন অ্যাট প্র্যাগম্যাটিক যখন দরকার ছিল তখন যখন শো করতে পারেনি, ইট ইজ ইরোশন অফ ট্রাস্ট। অ্যান্ড দি ফিফথ, দি ফিউচার জেনারেশন টু কাম, তারাও তো একটা স্টেক হোল্ডার। কারণ কি আমরা বারবার দেখেছি, বিট হিরোশিমা নাগাসাকি, বিট ভোপাল গ্যাস ট্র্যাজেডি, বিট দিস টাইম চার্নোবিল, এখানটায় তো ফিউচার জেনারেশন তো যারা আসবে তারাও ফেস করে কনসিকুয়েন্সেস। এটা কোথাও না কোথাও ইন্টার জেনারেশন জাস্টিসের উপর একটা কি ডিলেমা। দি স্টেক হোল্ডার গ্রুপ সাইলেন্ট বাট মোস্ট এফেক্টেড, দোজ হু ক্যানট রেজ দেয়ার ভয়েস আর মোস্ট এফেক্টেড ইন দিস সিচুয়েশন, যেখানটায় রেডিও আইসোটোপটা stays in soil for centuries, যেটা কোথাও না কোথাও রিপ্রেজেন্ট দি সাস্টেনেবল গভর্নেন্স যে আমাদের আইডিয়াটা সেটাকে ফেল করেছে। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম ট্রাস্টিশিপ, উই দি ওনার্স, উই আর দি ট্রাস্টি অফ দি টেকনোলজি, ট্রাস্টিশিপকেও কিন্তু কোথাও না কোথাও ডিফাই করেছে। অ্যান্ড অ্যাট লাস্ট গ্লোবাল প্রসপেক্টিভ যদি দেখি, এখানটায় কোথাও না কোথাও স্টেক হোল্ডার কিন্তু গ্লোবাল কমিউনিটিও আছে, যেখানটার এর এফেক্ট কিন্তু নট অনলি ওয়াজ রেস্ট্রিক্টেড টু রাশিয়া দ্যাট টাইম, এর কিন্তু ট্রান্সবাউন্ডারি রেসপন্সিবিলিটি আর গ্লোবাল সলিডারিটির উপরেও এফেক্ট পড়েছে, যেখানটায় নিউক্লিয়ার ফল আউটটা কিন্তু নট অনলি রাশিয়ার উপরে ইউএসএসআর এর উপরে এফেক্ট লিমিটেড ছিল, সিজন অফ সুইডেন, পোল্যান্ড অ্যান্ড বেলারুস কিন্তু ওয়াজ অ্যাট রিস্ক। এটা কোথাও না কোথাও আমাদের ইট ইজ দি ভায়োলেশন অফ কসমোপলিটান এথিক্স, অ্যাট দি ক্লক, যেখানটা আমরা সবাই এসে দাঁড়াচ্ছি, একসাথে থাকছি, অ্যান্ড অ্যাট লাস্ট একটা গ্লোবাল যে কমন কনকারেন্স আছে ওভার দি এথিক্যাল নর্মস অ্যান্ড বাউন্ডারিজ, সেখানটাও কিন্তু এটা কোথাও না কোথাও ওই প্রশ্ন, তার কনসেপ্টটাকে প্রশ্ন করছে। নাও আফটার আন্ডারস্ট্যান্ডিং যে চার্নোবিলের কেসের কারা কারা স্টেক হোল্ডার ছিল, আমরা কিন্তু এখন অ্যান্সারে ডাইরেক্টলি মুভ ইন করতে পারি, যেখানটায় আমরা এক জায়গায় তো আমরা কি এথিক্যাল কনসার্নস গুলো মেনশন করে দিয়েছি খুব ব্রিফে। এরপরে সেই এথিক্যাল কনসার্নস রিলেটেড থিঙ্কার্সদেরকে ইউজ করব আর আরো প্রপারলি ইউজ করব লেসন্স গুলো যখন ড্র করব আমরা। তো ভেরি ফার্স্ট যদি আমি দেখি চার্নোবিল থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যে দি ফ্রম ইনস্টিটিউশনাল ফেলিয়ার টু হিউম্যান কনসিকুয়েন্স যখন আমরা দেখছি, তো প্রথম পয়েন্টটা কি? দি ফার্স্ট পয়েন্ট ইজ ইট ইজ আ স্ট্রাকচারাল ফেলিয়ার ওয়্যার অ্যাটমিক প্রেস্টিজ ভার্সেস পাবলিক ইন্টারেস্ট, যেখানটা আমরা দেখি যে অ্যাটমিক প্রেস্টিজটাকে এইভাবে ক্লাসিফাই করা হয়েছিল, এটা একটা ভ্যালু কনফ্লিক্ট আর ইনস্টিটিউশনাল ইগোইজমে কনভার্ট হয়েছিল। এখানটায় এথিক্যাল ডিলেমা আমরা আবার রিএমফাসাইজ করবো থিঙ্কার্সদের এগেনস্টে, যেখানটায় থিঙ্কার্সরা আমরা পরে এখানটায় ইলাবোরেট করবো স্টেক হোল্ডার্সদেরকে, থিঙ্কার্সদেরকে আমরা দেখবো হলো লেসন্সে। এখানটায় ন্যাশনাল প্রাইড ভার্সেস পাবলিক সেফটির উপরে বারবার প্রশ্ন হয়েছে, যেখানে সোভিয়েত স্টেট ভিউড দি টেকনোলজি অ্যাজ আ আইডিওলজিক্যাল সুপিরিয়রিটি রাদার দেন আলটিমেটলি কিসের জন্য আনা হয়েছিল, আবার টু সার্ভ দি সিটিজেন, কিন্তু তার এগেনস্টেই কাজ করতে শুরু করলো টু সার্ভ দি হিউম্যানিটি। এটা কোথাও না কোথাও নর্মালাইজেশন অফ ডেভিয়েন্সের এথিক্যাল কনসার্নকেও বলছে, যে স্কিপিং আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ সেফটি প্রোটোকল, যেটা কি ওয়াজ বিকামিং আ accepted culture and performance metrics, যেখানটায় আবার
স্পিডকে বেশি এমফ্যাসিস দেওয়া হচ্ছে ওভার দি সেফটি। তার সাথে স্কেল আউটপুট রেগুলেশন, যেটা বারবার অ্যাডমিনিস্ট্রেটিভ রেসপন্সিবিলিটির ফেলিয়ারের কথা তুলছে। আর সেফটি অ্যাজ আ নন নেগোশিয়েবল ভ্যালু, সেটাকেও কোথাও না কোথাও ডিভাইড করে দিচ্ছে। সেটাও বলছে যে না, উই আর নট ফলোইং। अगेन इम्पॉर्टेंट पर्सपेक्टिव, প্রেস্টিজিয়াস ট্র্যাপ। বারবার এই টেকনোক্র্যাটিক হুব্রিস, যেটা জিওপলিটিক্যাল ডমিনেন্স বারবার বলছে যে হাই রিস্ক টেকনোলজি বানাতে গেলে আমাদের তো কিছু না কিছু প্রিকশনস মাথায় রাখা উচিত। সব কি ভুলে গেলে হবে? তো প্রিকশনারি প্রিন্সিপালস তো মাথায় রাখা উচিত। কেন কি বিলিভিং ইট দি সিস্টেম ইজ টু বিগ টু ফেল, সেটা কিন্তু কোথাও না কোথাও চার্নোবিল পয়েন্ট আউট করে বলেছে না, ইট ইজ possible, the system can fail. The second, sorry, ethical concern, the human cost, মানে কি আমরা ওখানটাও কিন্তু একটা স্টেক হোল্ডার দেখেছিলাম সিটিজেন্সদেরকে, where we see ethical compassion and right to know. Here it is clear violation of informed consent and human dignity. কেন কি আমরা দেখেছি যখন ফায়ার ফাইটার্সরা গেছে, আর স্টোরিতেও দেখা যাচ্ছে যে ইট ওয়াজ নট জাস্ট আ ট্র্যাজেডি, it was clear violation of informed consent. All the firefighters had every right to know what they are going to face, because it was super derogatory work which they were doing, যেটা কোথাও না কোথাও ডিঅন্টোলজিক্যাল ফেলিয়ারের উপরে প্রশ্ন করছে। যদি স্টেট ফেলড ইটস ডিউটি অফ কেয়ার আর ট্রিটেড দি ইন্ডিভিজুয়াল অ্যাজ মিনস টু অ্যান এন্ড, যেটা কি কোথাও না কোথাও ভায়োলেশন, কান্তিয়ান ভায়োলেশন বলছে যে সে these individuals as just means to achieve the end itself ছিল না। তো কান্তিয়ান ভায়োলেশন তো ভায়োলেট হবেই, কান্তিয়ান ল, কান্তিয়ান ফিলোসফি তো ভায়োলেট হবেই। যেটা কোথাও না কোথাও ভালনারেবিলিটি অ্যান্ড এথিক্স এর কথাও বলছে, যেখানটায় দি আনবর্ন চিলড্রেন্স ওয়ার অ্যাট কস্ট। কেন কি হিউম্যান যখন কথা বলবো, আনবর্ন চিলড্রেন ওয়ার অ্যাট রিস্ক, ইন্টারজেনারেশনাল এথিক্স সেখান থেকেই আসছে। অ্যান্ড অ্যাট লাস্ট দি অ্যাডমিনিস্ট্রেটর who were to possess an empathy and emotional intelligence while framing the policies had no intimate consequences on the life of the most vulnerables here, because the most vulnerable section in this case were not representing them into the policy making. That is again a human cost. The third part, state secrecy, where we see veracity, again questioner part, truthfulness and public trust, যেখানটায় 36 আওয়ার ডিলে করা হয়েছিল এই রকমের ইনফরমেশন দেওয়ার জন্য, যেটা কোথাও না কোথাও ওখানটা যে মেড এ পারেড, সেটা বারবার এটা প্রাইম এক্সাম্পল হচ্ছে যে ম্যালিফিসেন্স অ্যান্ড এথিক্যাল ওপ্যাসিটির কথা, যেখানটা ট্রান্সপারেন্সি অ্যান্ড মোরাল অব্লিগেশন ভ্যারাসিটির কথা বলছে, বারবার যে সেন্স অফ ওমিশন, আবার সোশ্যাল কন্ট্রাক্টও ভায়োলেট হয়েছে। আর ক্রেমলিংয়ে যখন ক্রেমলিং সাইলেন্ট ছিল, এটা আনটিল আনলেস সুইডিশ এর ব্যাপারে অ্যালার্ম রেজ করেছে। এর আগে কিন্তু সে কোনো রকমের ইনফর্ম কনসেন্ট দেয়নি। তো আবার ট্রান্সপারেন্সির আইডিয়াটা ভায়োলেট হচ্ছে, এথিক্যাল কমিউনিকেশনের আইডিয়াটাও কিন্তু ভায়োলেট হচ্ছে, যেখানটায় অ্যাডমিনিস্ট্রেটিভ এথিক্স কিন্তু বারবার বলে উই শুড হ্যাভ কম্প্যাশন অ্যান্ড ইন্টিগ্রিটি while implementing any policy, যেখানটায় there was clear lacking of compassion and integrity, which resulted into public distrust and least openness into the decision making and post disaster situations. And if we compare the most important part it to the other disasters, like most important like Bhopal gas tragedy, we see Chernobyl is different because it represents global ethics crisis. At the point when it happened, there was serious concern regarding global ethics crisis. We see a lack of transboundary ethics at that point of time. The second, ethics of representation. Slavten Lana, যে নিজের টেস্টিমনি প্রোভাইড করেছে মাল্টিপল টাইমসে, উই সি তার ফ্র্যাগমেন্টেড টেস্টিমনি কিন্তু
অ্যাডমিনিস্ট্রেটিভ অবজেক্টিভিটি বা অবজেক্টিভ ট্রুথের কথা বলছে। তো সেটা কোথাও না কোথাও আবার একটা কথা এটা পয়েন্ট আউট হচ্ছে যে আল্টিমেট ট্রুথ বা ওপেননেস বা রাইট টু ইনফরমেশন কোনো সময় প্রোভাইড করা হয়নি। আর অ্যাট লাস্ট যদি আমরা দেখি এটা কোথাও না কোথাও দি আইডিয়া অফ সোশ্যাল অডিট অ্যান্ড পাবলিক কনসালটেশনকেও কিন্তু আবার ডিফাই করে দিয়েছে। যখন আমরা হিউম্যান ফ্যাক্টরসে দেখেছি সেম পয়েন্টকে আমরা রিএস্টাবলিশ করবো আরেকটা এথিক্যাল পার্সপেক্টিভ দিয়ে। নাও দি ইম্পর্টেন্ট পার্ট, যেখানটায় আমরা লেসেন্সগুলো ড্র করব, টেকিং ইন মাইন্ড যে কি ফিলোসফিক্যাল আইডিয়াস কি আছে, থিঙ্কার্সরা কি আছে। প্রথম কনফ্লিক্ট অফ ভ্যালু যদি দেখি, আবার স্টেট অ্যান্ড প্রেস্টিজ, স্টেট প্রেস্টিজ ভার্সেস হিউম্যান ডিগনিটি, এখানটা আমরা কান্তিয়ান ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ ইউজ করতে পারবো, কেন কি এথিক্যাল ফেলিয়ার্স ছিল। কেন আবার ন্যাশনাল ইন্টারেস্ট ভার্সেস ইউনিভার্সাল হিউম্যান রাইট, কোনটা বেশি ইম্পর্টেন্ট। অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম লেসেন্সে আমরা কি দেখতে পারি, কনস্টিটিউশনাল মোরালিটি অফ প্রোটেক্টিং লাইফ supersedes political or institutional reputation. Even at the cost of political air and institutional reputation, we should always uphold the constitutional morality, which is protecting the life of its citizen. The second part, structural secrecy and ethical transparency যদি দেখি, আমরা আবার দেখব ভ্যারাসিটি, ট্রুথফুলনেসকে আমরা ইনস্টিটিউশনাল ডিসেপশন আমরা দেখছি যে যেখানটায় এরকম রিয়াক্টর ওয়াজ টেন টু ফ্ল ডিজাইন ফ্ল, সেটাকে তবুও সেফটির উপরে না দেখে স্পিডের উপরে গিয়ে তাকে ক্লিয়ারেন্স দিয়ে দেওয়া হয়েছিল। সেটা কোথাও না কোথাও ইনস্টিটিউশনাল ডিসেপশনের কথা বলছে। আর তার সাথে কেন কি আমাদের এর ব্যাপারে ক্লিয়ার নলেজ নেই, তো আবার কোথাও না কোথাও হুইসেল ব্লোয়ার প্রোটেকশনের উপরেও কিন্তু কথা হচ্ছে। কেন কি যদি হুইসেল ব্লোয়ার কিন্তু এথিক্সের আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, তো হুইসেল ব্লোয়ার যদি প্রোটেকশন থাকে তবেই আমরা দেখতাম যে এর এগেনস্টে হুইসেল ব্লোয়িং হচ্ছিল। আমরা কিন্তু ভোপাল গ্যাস ট্র্যাজেডির ক্ষেত্রেও দেখেছিলাম। কিন্তু এখানটায় যখন হুইসেল ব্লোয়িং নেই, হুইচ আন্ডারস্কোরস যে কোথাও না কোথাও ট্রুথ টেলিংটাকে কিন্তু পুশ করা হয় না, তাকে সাইডলাইন করা হয়। এটা যদি আমরা দেখি প্রফেশনাল এথিক্স অ্যান্ড টেকনোক্রেটিক হুব্রিজদের আন্ডারে যদি এই পার্সপেক্টিভটা দেখি, এটা কোথাও না কোথাও ডিভিয়েন্সকে নর্মালাইজ করে দিচ্ছে। যে হোয়াট হ্যাজ হ্যাপেন ওয়াজ একদম ঠিক। We can prioritize speed over safety, which is not right. It is lapse of professional integrity. It is also lack of prudence. The fourth part, ethics of sacrifice. এই লিকুইডিফায়ার্স যারা গেছিল, ফায়ার ফাইটার্স যারা গেছিল, যে 6 লাখ মেন্স যারা সাইড প্রেজেন্ট প্রোফাউন্ড স্টাডি অল্ট্রুইজম অ্যান্ড ডিউটি শো করেছিল, সেটা কোথাও না কোথাও ওয়াজ আ সুপার ডেরিভেটরি অ্যান্ড সোশ্যাল জাস্টিস কিন্তু তাদের এগেনস্টে দেওয়া হয়নি। আর তার সাথে যেরকম আগেই পড়েছিলাম, রেসিপ্রোসিটি অফ এথিক্যাল অব্লিগেশনও কিন্তু এনশিওর হয়নি। দি ফিফথ পয়েন্ট, ইন্টারজেনারেশনাল অ্যান্ড এনভায়রনমেন্টাল রিস্কে, এথিক্যাল রিস্কে যদি দেখি, হোয়াট ডু দি ফিউচার ও, ডাজ দি ফিউচার ও দিস কাইন্ড অফ সিনারিওস। তো আবার প্রিকশনারি প্রিন্সিপাল, যেখানটা আবার তার ব্যাপারে মেনশন করব ইন্টারজেনারেশনাল ইকুইটি, সেটার ব্যাপারেও অ্যান্ড ব্যানক্রাফট, এই পার্টগুলো আমরা এনশিওর করবো যাতে আমাদের অ্যান্সার রাইটিং হোলিস্টিক হয়। অ্যান্ড অ্যাট লাস্ট, যেখানটা আমরা সবসময় ওয়ে ফরওয়ার্ড ড্র করি, এখানটাও একটা ওয়ে ফরওয়ার্ড ড্র করবো, টেক ইন টু কনসিডারেশন হোয়াট দিস কাইন্ড অফ ইনসিডেন্ট ক্যান লার্ন ফ্রম পোস্ট ডেট শান্তি একটা এসএমআর স্মল মডুলার রিয়াক্টর। তো মডার্ন হরাইজন ফ্রম হুব্রিজ টু শান্তি অ্যান্ড এসএমআরস। তো ইনস্টিটিউশনাল সেফটি যদি দেখি, শান্তি অ্যাক্ট কোথাও না কোথায় সিন অফ ওমিশন, যেটা আমরা দেখেছি এই ভুলটা, এটাকে মডার্ন লেজিসলেটিভ ফ্রেমওয়ার্ক দিয়ে কিন্তু কোথাও না কোথাও পরিষ্কার ক্লিয়ার করার চেষ্টা করেছে টু ইনস্টিটিউশনাল ট্রান্সপারেন্সি। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম অ্যাক্ট কিন্তু ট্রাস্টিশিপকে ইনশিওর করেছে, আর এটাও ইনশিওর করেছে নট অ্যান ওনার বাট ট্রাস্টি। তার সাথে it ensures that security includes health of the citizen also, not only the prestige of the state and protection of borders. At the same point of time, what we can learn from small modular reactor to avoid this kind of situation in near future, আমরা যদি দেখি technological humility, though we can achieve so many things, কিন্তু the core idea of where to stop, সেটা কিন্তু কোথাও না কোথাও স্মল মডুলার রিয়াক্টর বুঝিয়ে দিয়েছে। যে মুভ টুয়ার্ডস এসএমআর ইজ অ্যান এথিক্যাল রেসপন্স টু টেকনোক্র্যাটিক হুব্রিজ।
By favoring modular and passive safety system over massive complex core, SMR embodied intergenerational equity. They minimizes the moral hazard, leaving behind uninhabitable exclusion zone, ensuring the energy need not bankrupt but safety of future. Just because for the sake of development আমরা ডেভেলপমেন্ট করতে পারবো বলেই করব না, কিপিং ইন মাইন্ড সেই ডেভেলপমেন্টটা ফর নিয়ার ফিউচারের জন্য কতটা হেল্পফুল হবে সেটাকেও কিন্তু মাথায় রাখা উচিত, নোয়িং আওয়ার লিমিটেশনস। তো এরপরে যদি আমরা একটা কনক্লুশন ড্র করি, আমরা আবার কনক্লুশন দুটো সেন্সে ড্র করতে পারবো। একটা ফিউচারিস্টিক কনক্লুশন ড্র করতে পারবো, একটা নর্মাল কনক্লুশন ড্র করতে পারবো। আপনারা দুটো চাইলে দুটো কনক্লুশনই কিন্তু সেম অ্যান্সার রাইটিংয়ে করতে পারে। দি ফার্স্ট পার্ট, চার্নোবিল ইজ মোর দ্যান আ হিস্টোরিক্যাল ইভেন্ট, যেখানটায় থ্রু মাল্টিপল স্টোরি টেলিংস অ্যান্ড এভরি টাইম স্টোরি টেলিংস ইট রিপ্রেজেন্টস আ কন্টিনিউইং স্টোরি, শেষই হচ্ছে না। ইট রিপ্রেজেন্টস হিউম্যান অ্যাম্বিশন, যেটা বলেছিলাম, হিউম্যান অ্যাম্বিশন অ্যান্ড ফলিবিলিটি of technology power and ethical responsibility. The human ambition and fallibility of technology and ethical responsibility. While this reactor has long been sealed, যে রিঅ্যাক্টরটার প্রবলেম ছিল, কিন্তু কোথাও না কোথাও question is always been raised on governance, accountability and the cost of progress even outside. And as the countries explore to technologies like SMR, small modular reactor, to meet energy demand, the ethical lesson, the sorrow point of Chernobyl remain indispensable. Technology may evolve, but the need for integrity, transparency, accountability remains constant. Be it small modular reactor, be it a massive core reactor of Chernobyl, what should guide all these kind of technological development is integrity, transparency and accountability to those who this technology will serve for, to whom this technology will serve. With this, I would conclude today's lesson, and I would hope that after this discussion you are able to solve this question, be it this question, or be this case study. In both the scenario, you will be able to handle the question in more analytical and comprehensive way. And yes, আপনারা যারা যারা ভাবছেন যে আমরা তো বাংলাতে ইউপিএসসি মেন্স লিখবো, তাদের জন্য কিন্তু রাইস আইএস এর টিম ওয়েল রিসার্চ করে সেম কন্টেন্ট বানিয়েছে, যেটা কি ভ্যালু এনরিচ, আর আপনার ল্যাঙ্গুয়েজ কোনো সময় যাতে লার্নিং আর কনসেপ্ট ক্ল্যারিটির মধ্যে ব্যারিয়ার না থাকে। With this, I hope that you are preparing hard because prelims is not too far away. On that note, I would again thank you all for joining this session and keep preparing. Thank you.